হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা জানাচ্ছি আপনাদের। প্রথমে আজকের বিষয়ের মধ্যে আছে যে ওয়েদার। আপনারা জানেন যে ওয়েদার ইজ ভেরি সিভিয়ার ওয়েদার এবং এই বিষয়ে নিশ্চয়ই নাজমুল হাসান আপনাদের আপডেট জানাবেন। বাট যে বিষয়টি আজকে বেশি বিষয়ে আজকে আলোচনা করবো না, আজকে আলোচনা করব যে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশনের যে কড়াকড়ি, এটা শুধু ইমিগ্রেশন নয়, অ্যাসাইলাম কড়াকড়ির ব্যাপারটাও দিনে দিনে কঠোর হচ্ছে এবং এই বিষয়টি আজকে আলোচনা করব। এবং আজকে আলোচনা করব যে বাংলাদেশে দ্বৈত নাগরিকত্ব এবং আমাদের প্রবাসী হিসাবে আমরা কী ধরনের সমস্যা ফেস করছি, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। আজকের আলোচনায় থাকবেন নাজমুল হাসান আছেন, আজকে আলোচনায় অংশ নেবেন যেন ইব্রাহিম চৌধুরী খোকন, শাহাব আহমেদ এবং প্রফেসর নকিবুর রহমান। শুরু করব দিনের আপডেট জানাবেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, আজকের ওয়েদার দেখেছি, আপনি নিশ্চয়ই আজকে এনজয় করলেন না দুর্ভোগে পড়েছেন? না, কোনো দুর্ভোগে পড়িনি তো। কালকের আপনি যে খেলেন, কি বলে আপনার স্যুপ, এই স্যুপের কোনো বর্ণনা পাইনি। আজকে বর্ণনাটা দিয়ে একটু আপনার। না, স্যুপটা খুব উপাদেয় ছিল এবং এটা ভেজিটেবল স্যুপ ছিল, প্রচুর ভেজিটেবল ছিল এবং সাথে চিকেনও ছিল এবং এটা নবান্ন হালাল রেস্টুরেন্টের চিকেন স্যুপ। আজকে চেহারা দেখে মনে হচ্ছে এটা ফ্রেশ ভাব আছে, আপনার স্যুপের প্রভাব। না সেই জন্য না, বাট এনিওয়ে। না, তবে ওয়েদারের যারা দীর্ঘদিন ধরে আমরা নিউ ইয়র্কে আছি, আমাদের কাছে তো এই ওয়েদার তেমন কোনো মানে মানে রেখাপাত করার কোনো সুযোগ নেই, আমরা তো অভ্যস্ত অলমোস্ট। এনিওয়ে, যেটি বলার চেষ্টা করছিলাম, যতটা আশঙ্কা করেছিলাম আর্কটিক শীতের কথা বলেছিলাম, অতটা শীত কিন্তু আজকে অনুভূত হয়নি। আমি একটু পরে বলবো আপনাদের। এটার একটা নতুন তথ্য আজকে আমরা জেনেছি, সেটি হচ্ছে যেহেতু কুইন্সটা হচ্ছে ম্যানহাটনের খুব পাশে এবং ম্যানহাটনে এত ইট এবং এত গ্যাস নিক্ষেপ হয় ইটের দেওয়ালগুলো থেকে, এবং ওই ম্যানহাটনের এত ভবন, সেই ভবনের যে পাওয়ার এবং সেই পাওয়ারের কারণে এবং সেখানে যে মানুষের, তার কারণে শীত কিন্তু ম্যানহাটনের ততটা অনুভূত হয় না। নিউ ইয়র্কের 5টা বড়ের মধ্যে ম্যানহাটনে যারা থাকেন তারাই সবচেয়ে কম শীত এবং কম তুষার দিকে থাকেন। এটা নতুন একটি প্রাকৃতিক ব্যাপার আজকে জানা গেল। যাক, এই কথাটা আমি পরে শেয়ার করবো। আগে বলে রাখি যে যুক্তরাষ্ট্রের সাথে বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু নীতি, যেমন গ্রিনল্যান্ড দখলে নেওয়া, এগুলোর বিষয়ে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের চরম অবনতি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। আমি সম্ভাবনা না বলে আশঙ্কা শব্দটাই ব্যবহার করতে চাই। এবং এর কারণটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল যে শুল্ক আরোপের কথা বলেছেন, 10% শুল্ক তিনি আরোপ করতে যাচ্ছেন যারা যুক্তরাষ্ট্রের এই গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার ব্যাপারে বিরোধিতা করছেন যে রাষ্ট্রগুলো, ইউরোপের রাষ্ট্র, এবং এরা প্রত্যেকেই যুক্তরাষ্ট্রের মিত্র দেশ। কিন্তু প্রায় প্রত্যেকেই, একটি রাষ্ট্র নাই যারা যুক্তরাষ্ট্রের মিত্র নয়। তারা সবাই বেশ মোটামুটি ক্ষুব্ধ হলো, যতটা না তারা ক্ষুব্ধ ততটা প্রকাশ কিন্তু তারা ঘটাচ্ছে না। তারা এখনো অপেক্ষা করছে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তোবা কিছুটা নমনীয় মনোভাব গ্রহণ করবেন গ্রিনল্যান্ডকে করায়ত্ত করার ব্যাপারে, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত করার ব্যাপারে। তবে যে কথাটি প্রেসিডেন্ট ট্রাম্প খুব ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যে কারণে তিনি শুল্ক আরোপ করেছেন, তার কারণটা হচ্ছে যে কয়েকটি দেশ, 8টি দেশ খুব, যার মধ্যে জার্মানি রয়েছে, ইংল্যান্ড রয়েছে, ফ্রান্স রয়েছে, এই 3টে দেশই আসলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র দেশ ইউরোপে। এবং এই 3টি দেশের পক্ষ থেকে সৈন্য পাঠানো হয়েছে, যদিও খুবই সামান্য সংখ্যক সৈন্য পাঠানো হয়েছিল ডেনমার্কের একটি মহড়ায় যোগ দিতে। এবং এই ব্যাপারটা প্রেসিডেন্টকে এতটাই ক্ষুব্ধ করেছে যে তিনি এই বিষয়টি জানার কিছুক্ষণের মধ্যেই তার ট্রুথ সোশ্যাল মিডিয়াতে গিয়ে এই শুল্ক আরোপের কথাটি উল্লেখ করেছেন, ঘোষণা দিয়েছেন। আরোপ এখনো করেননি, তবে যে বিষয়টা বা ইউরোপের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছে, সেটি বলা হচ্ছে যে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যে নিরাপত্তার কথা বলেছেন, যে নিরাপত্তার সমস্যা দেখা দিতে পারে, সেই নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করার জন্যই তারা ডেনমার্কে তাদের স্বল্প সংখ্যক সৈন্য পাঠিয়েছেন। কিন্তু এতে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করার তেমন কিছুই ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে চরম অবনতি ঘটার একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের অনমননীয় মনোভাব এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এই ভূমিকা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ট্রান্স আটলান্টিক সম্পর্ক, অর্থাৎ আটলান্টিক এই পার এবং ও পারের দেশগুলোর মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয়েছিল, সেটিতে ফাটল ধরেছে।
এবং সেই ব্যাপারটাতে এবং বিশেষ করে এই গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের করায়ত্ত নেওয়ার ব্যাপারটাকে কেন্দ্র করে। তবে এখনো পর্যন্ত গত ১ বছরে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প সবচাইতে শক্ত অবস্থান কিন্তু এই পর্যন্ত গ্রহণ করেছেন এই গ্রিনল্যান্ডের ব্যাপারে। ধারণা করা হয়েছিল ইরান কিংবা ভেনেজুয়েলা ব্যাপারে তিনি গ্রহণ করবেন শক্ত মনোভাব, কিন্তু তা তিনি করেননি। ইরানে সামরিক হস্তক্ষেপের বিষয়টা থেকে তিনি সরে এসেছেন, যদিও কারণ দেখিয়েছেন। সেখানে প্রায় ৮ শতাধিক আহ ফাঁসির আদেশ স্থগিত করা হয়েছে কিংবা মওকুফ করা হয়েছে, সেটাকে তিনি অজুহাত হিসেবে ব্যবহার করেছেন। আর হচ্ছে ভেনেজুয়েলার কাজটা তিনি সেরেই ফেলেছেন, মাদুরোকে তুলে নিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রে। অতএব এই গ্রিনল্যান্ডের বিষয়টি এখন প্রেসিডেন্ট ট্রাম্পের মুখ্য বিদেশ নীতির একটি মুখ্য দিক গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার ব্যাপারে, এবং এতেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রদের সাথে সম্পর্কের অবনতি ঘটার সূত্রপাত করতে যাচ্ছে। আপাতত এই হচ্ছে ইউরোপ মিত্র দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টির সর্বশেষ অবস্থান। মিনেসোটাতে আইসের অভিযান আরো জোরদার করার জন্য ১৫০০ ফেডারেল সৈন্যকে রিজার্ভ রাখা হয়েছে। সেই ঘোষণাটি আজকে দেওয়া হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে, এবং এর ফলে সেই এলাকা সেই স্টেটে বিশেষ করে মিনিয়াপলিস এবং সেন্ট পল দুটি যুগ্ম শহর, যদিও সেখানে বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন চলছে, যদিও ক্ষুদ্র পরিসরে এই প্রতিবাদগুলো ভিন্ন ভিন্ন অবস্থান থেকে এই প্রতিবাদগুলো করা হচ্ছে। কিন্তু এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এই এই ইমিগ্রেশন, বিশেষ করে ডিপোর্টেশন এবং আইন শৃঙ্খলা রক্ষার নামে আইস ব্যবহার করে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিতরণ করার যে প্রক্রিয়া প্রেসিডেন্ট ট্রাম্প শুরু করেছেন, এটির ব্যাপারে মিনেসোটা এবং সেন্ট পল, মিনেসোটার মিনিয়াপলিস এবং সেন্ট পল শহরে বিক্ষোভের গতি কিছুটা হ্রাস পেলেও বিক্ষোভ কিন্তু অব্যাহত রয়েছে। এবং তারা বলেছেন যে যুক্তরাষ্ট্রের যে ট্রাম্প প্রশাসনের শীর্ষ পদস্থ কর্মকর্তারা আজকে বলেছেন যে মিনেসোটায় যা হচ্ছে আইস অভিযানের বিরুদ্ধে, এর চাইতে খারাপ আর কিছু হতে পারে না তাদের বিবেচনায়, এবং সেই পরিস্থিতি মোকাবেলার জন্যই তারা আরো অতিরিক্ত ১৫০০ সৈন্য মোতায়েন করার জন্য অপেক্ষামান রেখেছেন। তবে এই ব্যাপারে ক্রিস্টি নোয়েম, যিনি হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি, যিনি হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্বে রয়েছেন এবং আইসের মূলত যিনি সবচেয়ে বড় কর্তা ব্যক্তি, তিনি বলেছেন আজকে যে গতকাল যে ফেডারেল বিচারক আইসকে শান্ত এবং সতর্ক এবং বিশেষ করে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে অভিযান না চালানোর যে নির্দেশ দিয়েছেন, তাতে তেমন কিছু যায় আসে না। ক্রিস্টি নোয়েম, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি, তিনি বলেছেন যে আইস কর্তৃপক্ষ তাদের নিয়মাবলী মেনেই মিনেসোটার মিনিয়াপলিস এবং সেন্ট পল সহ আরো কয়েকটি এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার অভিযান পরিচালনা করছে। এতে আইনের ব্যত্যয় ঘটানোর মতো কোনো কিছু তাদের দ্বারা হচ্ছে না, আইস কর্তৃপক্ষ দ্বারা হচ্ছে না। অর্থাৎ বিচারক কি বললো না বললো, তাতে আইস কর্তৃপক্ষের কিংবা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির তেমন ভাবনার কিছু নেই, সেই কথাটি তিনি আজকে স্পষ্ট করে বলে দিয়েছেন। আরেকটি বিষয় বলার চেষ্টা করছে যে আজকে দিন কয়েক আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট প্রথম সরকারিভাবে জানিয়ে দিলেন যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে কি পরিমাণ অভিবাসী অবৈধভাবে অবস্থান করছে, এবং তাদেরকে খুঁজে বের করার জন্য ট্রাম্প প্রশাসন যে শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করেছে, জোরদার ব্যবস্থা গ্রহণ করেছে, তার একটি বর্ণনা তিনি দিয়েছেন। তার হিসেব মতো অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন যে এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করার পর প্রায় ২ মিলিয়ন অভিবাসীকে যুক্তরাষ্ট্রে ডিপোর্ট করার পরও এখনো ২.৫ মিলিয়ন অভিবাসী রয়েছেন যারা যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের হিসাব মতে অবৈধভাবে অবস্থান করছেন, এবং তাদেরকে খুঁজে বের করার জন্য ঘর থেকে ঘর অভিযান চালানোর নির্দেশ প্রদান করা হয়েছে, এবং ইতিমধ্যেই অতিরিক্ত ১০,০০০ আইস অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা জানেন বিগ বিউটিফুল বিলে এই ডিপোর্টেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য অতিরিক্ত বাজেট বরাদ্দ রাখা হয়েছিল, এবং সেই বাজেট বরাদ্দ থেকেই এই অতিরিক্ত ১০,০০০ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, এবং এর ফলে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধভাবে যারা অবস্থান করছে তাদের খুঁজে বের করায় এবং যুক্তরাষ্ট্র থেকে দ্রুত ডিপোর্ট করার জন্য ২২,০০০ আইস অফিসার এই মুহূর্তে দায়িত্ব পালন করছে। এটি জেডি ভ্যান্স জানিয়েছেন, এবং তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন যে অভিযান চলাকালীন সময়ে
যেখানে অভিযান পরিচালনা করা হবে সেখানে যদি যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক কিংবা গ্রিন কার্ডধারী স্থায়ী বাসিন্দা থেকেও যান কিংবা তাদের অবস্থান থাকে সেখানে, তাহলে আইস কর্তৃপক্ষ তাদের পরিচয় জানতে চাইতেই পারেন, যেহেতু তারা একজন সেখানে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রাকে কেন্দ্র করে অভিযান পরিচালনা করছেন। অতএব সেক্ষেত্রে তিনি পরামর্শ দিয়েছেন, যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানে এই বিষয়টি স্পষ্ট করে উল্লেখ আছে যে যুক্তরাষ্ট্রের যারা নাগরিক তাদেরকে রাস্তাঘাটে কোনো প্রকার নির্দিষ্ট অভিযোগ ছাড়া সার্চ করার, অর্থাৎ তাদের কাছ থেকে পরিচয় চাওয়ার কোনো বিষয়টি নেই। এটি যুক্তরাষ্ট্রের প্রথম অ্যামেন্ডমেন্টে নিশ্চিত করা হয়েছে। কিন্তু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম গত কয়েকদিন ধরে বারবার যে বিষয়টি বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যারা বৈধভাবে বসবাস করছে তারা এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করার সময় কিংবা আইস অভিযান পরিচালনার সময়, যেখানে আইসের অভিযান পরিচালনা হয় সেই এলাকায় যদি তারা থেকে যান কিংবা সেই এলাকায় যদি তাদের অবস্থান ঘটে, তাহলে আইস কর্তৃপক্ষ তাদের পরিচয় জানতে চাইলে যত দ্রুত তারা তাদের পরিচয় নিশ্চিত করতে পারবেন ততই বেশি ঝামেলাহীন ভাবে সময় ঝামেলাহীন অবস্থায় থাকতে পারবেন। এই কথাটি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বলেছেন, ক্রিস্টি নোয়েম হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি বলেছেন। অতএব যারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছেন, তারা টুরিস্ট ভিসায় আসেন, অন্য যে কোনো ভিসায় আসেন কিংবা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী কিংবা যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি রয়েছে কিংবা যুক্তরাষ্ট্রের নাগরিক, সবাই তাদের অবস্থান, বৈধ অবস্থান প্রমাণ করার কাগজপত্রটি সঙ্গে রাখাই এই মুহূর্তে শ্রেয়, এই মুহূর্তে খুবই উপযোগী এবং প্রয়োজনীয়। আসল বিষয় বলার চেষ্টা করছি সেটা হচ্ছে একটু আগে তাহের বলেছেন অ্যাসাইলাম যারা প্রার্থনা করেছেন, অ্যাসাইলাম প্রার্থীদের উপরে বিশেষ করে যারা গত প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদকালীন সময়ে অ্যাসাইলাম প্রার্থনা করেছেন কিংবা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করেছেন বা কোনো প্রকার বৈধতা ছাড়াই, তাদের বিরুদ্ধে তাদের অ্যাসাইলাম আবেদনের ব্যাপারটি অত্যন্ত কঠোর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের ইউএসসিআইএস। এবং এক্ষেত্রে যাদেরকে ওয়ার্ক পারমিটও প্রদান করা হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ার্ক পারমিটের কার্যকারিতা যে কোনো সময় বন্ধ করে দিতে পারে, রদ করে দিতে পারে। কারণ ওয়ার্ক পারমিট বন্ধ করতে নতুন কোনো আইন প্রণয়নের প্রয়োজন পড়ে না কিংবা নতুন কোনো সামারি ঘোষণা দেওয়ার প্রয়োজন করে না। অর্থাৎ এই বিষয়টি অত্যন্ত আশঙ্কার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটি হলের যে কর্মচারীকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে তার ইমিগ্রেশন ইন্টারভিউতে যাওয়ার পর, তার কিন্তু সিটি কাউন্সিলের স্পিকার জুলি ম্যাননের বক্তব্য অনুযায়ী তার কিন্তু যুক্তরাষ্ট্রে 26 অক্টোবর পর্যন্ত বৈধভাবে কাজ করার অনুমতি ছিল। কিন্তু পরবর্তীতে জানা গেছে যে তার অনুমতিটি বাতিল করা হয়েছে তার ইমিগ্রেশন ইন্টারভিউর আগেই। অতএব সে যখন ইন্টারভিউতে যায় তখন সে আর যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার কোনো অনুমতি ছিল না এবং যুক্তরাষ্ট্রে বসবাসের কোনো অনুমতি ছিল না, এবং সেই জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে বলা হয়েছিল যে ইতিপূর্বে একবার সে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো থেকে অন্য পরিচয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল সীমানা দিয়ে, এবং তাকে গ্রেপ্তার করে ডিপোর্টও করা হয়েছিল। পরবর্তীতে সে আবার যুক্তরাষ্ট্রে আসে এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে ওয়ার্ক পারমিট পায় এবং সেই ওয়ার্ক পারমিটের ভিত্তিতে সিটি হলে কাজ করার সুযোগ পায়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে এই হচ্ছে সর্বশেষ যুক্তরাষ্ট্রের যারা বৈধভাবে অবস্থান করছেন তাদের পরিচয় সাথে রাখার জন্য সবসময় যে বিধানটি বর্তমানে অলিখিতভাবে বলার চেষ্টা করছেন হোমল্যান্ড সিকিউরিটির প্রধান এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পের যে ডিপোর্টেশন সংক্রান্ত কর্মকাণ্ড এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির যে ভূমিকা এই কর্মকাণ্ড ত্বরান্বিত করার ব্যাপারে, সেই ব্যাপারে রয়টার্সের একটি জরিপের হিসাব গতকাল আপনাদের জানিয়েছিলাম। আজ জরিপ প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। এটি ডানপন্থী সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন কর্মসূচির তারা সমর্থক এবং বিভিন্ন কর্মসূচিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের সম্পাদকীয় বোর্ডের বিভিন্ন সময় ভূমিকাও ছিল। কিন্তু সেই ওয়াল স্ট্রিট জার্নাল সর্বশেষ যে জরিপটি করেছে আজকে তারা সেই জরিপের ফলাফল প্রকাশ করেছে এবং এই জরিপটি গ্রহণ করা হয়েছে জানুয়ারি মাসের 8 থেকে 13 তারিখের মধ্যে এবং এই জরিপে অংশ নিয়েছেন প্রায় 1500 রেজিস্টার্ড ভোটার, সাধারণ আমেরিকান নয়, যারা রেজিস্টার্ড ভোটার হয়েছেন তাদের মাধ্যমে এই জরিপ চালানো হয়েছে। এবং সেই জরিপে ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে জরিপের ফলাফল, তাতে দেখা যাচ্ছে যে যারা জরিপে অংশ নিয়েছেন রেজিস্টার্ড ভোটারদের 1500 রেজিস্টার্ড ভোটার, তাদের প্রায় অর্ধেকেরও বেশি 54%
মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের এই ডিপোর্টেশন বিরোধী ভূমিকা একটু বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে পৌঁছেছে। যেটি গতকাল ছিল ৫৩% রয়টার্সের জরিপে, সেটি আজকে দেখা যাচ্ছে প্রায় একই হার ওয়াল স্ট্রিট জার্নালের জরিপ, এবং এটি হচ্ছে রেজিস্টার্ড ভোটারদের জরিপ। এবং সেই জরিপের আজকে যে ফলাফল ৫৪% মনে করেন যে ডিপোর্টেশন সংক্রান্ত কর্মকাণ্ড প্রেসিডেন্ট ট্রাম্প যেটি করছেন, ট্রাম্প প্রশাসন যেটি করছেন সেটি একটু বাড়াবাড়ি। কিন্তু ২৪% রেজিস্টার্ড ভোটার মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প সঠিক কাজই করছেন। এরপরে প্রেসিডেন্ট ট্রাম্প যে অহরহ ক্ষমা প্রদর্শন করতেন সেই ব্যাপারেও বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় ৫৬% রেজিস্টার্ড ভোটার। তারা বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প অনেক ক্ষেত্রেই ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপরাধীদের ক্ষমা করে দিচ্ছেন, এবং এদের সংখ্যা ৫৬% ভোটার তাই মনে করেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে ২৭% অবশ্য মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সঠিক কাজই করছেন এই ক্ষমা প্রদর্শনের ব্যাপারে। আ আ সর্বশেষ জরিপে একটি দেখা যাচ্ছে যে বিদেশি সরকারদের বিরুদ্ধে, বিদেশি সরকারসমূহের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ধরনের বক্তব্য, আক্রমণাত্মক বক্তব্য এবং গ্রিনল্যান্ডকে চাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অধিগ্রহণ করার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প যে সমস্ত ভূমিকার কথা বলছেন সেটিও নেতিবাচক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের ভোটারদের একটা বড় অংশ। ৫৩% রেজিস্টার্ড ভোটাররা মনে করেন যে যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করার হুমকি দিচ্ছেন, ট্যারিফের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন, এমনকি চাপের মাধ্যমে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন, সেটি কোনোভাবেই সমর্থনযোগ্য না, এমন মন্তব্য করেছেন ৫৩% মানুষ। নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি অ্যাফোর্ডেবল হাউজিং এবং চাইল্ড কেয়ার এবং ফ্রি বাস, এই ৩টি কর্মসূচির উপর ভিত্তি করে তার যে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তার মধ্যে একটি সফল হতে যাচ্ছে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলের সহায়তায়। কারণ নিউ ইয়র্ক সিটির ইউনিভার্সাল চাইল্ড কেয়ার যে কথাটি, যে প্রস্তাবনা মেয়র মামদানি ছিল নির্বাচিত হওয়ার আগে এবং নির্বাচিত হওয়ার পরেও তিনি যে বিষয়টির উপর সবিশেষ গুরুত্ব আরোপ করছেন, সেটি কিন্তু গভর্নর ক্যাথি হোকুল আগামী ২ বছর সেই অর্থ ব্যয় বহন করার দায়িত্ব নিয়েছেন। অতএব আগামী ২ বছরের জন্য নিউ ইয়র্ক সিটির বাজেটে ঘাটতি থাকলেও $১২ বিলিয়ন বাজেটে ঘাটতি আগামী ২ বছর, কিন্তু গভর্নর হোকুল সে দায়িত্ব নিয়েছেন যে এই জন্য নিউ ইয়র্ক সিটিকে কোনো অর্থ ব্যয় করতে হবে না, কিংবা অতিরিক্ত করও আরোপ করতে হবে না, স্টেট বাজেট থেকে সেটি প্রদান করা হবে। কিন্তু মেয়র মামদানির আর যে ২টি প্রস্তাবনা ছিল অ্যাফোর্ডেবল হাউজিং এর ব্যাপারে, তিনি সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন গত শুক্রবার। এবং সেদিন একজন ব্যাংক্রাপসি আদালত তিনি যে প্রায় ৫৪,০০০ অ্যাপার্টমেন্ট বিক্রি বন্ধ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন মেয়রের দায়িত্বভার গ্রহণ করার পর, সামিট প্রপার্টিজ $৪৫১ মিলিয়ন মাধ্যমে পিনাকল প্রপার্টিজ এর এই ৫৪টি প্রায় ৫৩টি ভবনে ৫,৪০০ অ্যাপার্টমেন্ট অধিগ্রহণ করার যে প্রক্রিয়া শুরু করেছিল তাতে বাধা দিয়েছিলেন মামদানি, কিন্তু সেই বাধায় কাজ হয়নি। নিউ ইয়র্কের ব্যাংক্রাপসি জাজ সেই বিক্রি অনুমোদন করেছেন, এবং জাজ ডেভিড জোন্স তিনি গত শুক্রবার এই নির্দেশনা দিয়েছেন যে হ্যাঁ, সামিট প্রপার্টিজ পিনাকল গ্রুপ থেকে $৪৫১ মিলিয়ন বিরুদ্ধে বিনিময়ে সে ভবনগুলো ক্রয় করতে পারবে। তবে সামিট প্রপার্টিজ প্রতিশ্রুতি দিয়েছে যে অভিযোগ মেয়র মামদানি করেছেন সে পিনাকল প্রপার্টিজ এর অ্যাপার্টমেন্ট গুলোর রক্ষণাবেক্ষণের ব্যাপারে সেটি দ্রুত সংশোধন করা হবে, সেটিও তারা বলেছেন। এবং আরেকটি বিষয় যেটি নিউ ইয়র্ক সিটিতে বিনামূল্যে বাস দেওয়ার যে ঘোষণা, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে প্রতিশ্রুতিটি অন্তত আগামী ২ বছর বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। নিউ ইয়র্ক সিটির নতুন কম্ট্রোলার যে বাজেট ঘাটতির কথা বলেছেন সেটাও তো তিনি ইঙ্গিত দিয়েছেন, এবং নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও প্রস্তাবটি সরাসরি নাকচ করেননি। তবে তিনি বলেছেন এখনো নিউ ইয়র্ক সিটিতে বিনামূল্যে বাস সার্ভিস প্রোভাইড করার সময়টুকু আসেনি। শেষ করছি আবহাওয়ার খবর দিয়ে। আপনাদের বলেছিলাম যে এই সপ্তাহটি আর্কটিক ওয়েদার, অর্থাৎ আলাস্কা যারা যাননি তারা আলাস্কা না যাওয়ায় ফলে যে আলাস্কার যে শীত অনুভব করতে পারেনি তারা নিউ ইয়র্কে সেটি করবেন। কিন্তু আবহাওয়াবিদদের কথা সবসময় সত্য প্রমাণিত হয় না। আমরা দীর্ঘদিন ধরে যারা নিউ ইয়র্কে বসবাস করি তারা এই সত্যটি অনুধাবন করলেও সতর্ক থাকি আবহাওয়ার ব্যাপারে। গতকাল বলেছিলাম যে আজকে খুব প্রচন্ড শীত হবে, কিন্তু আজকে শীত তেমন অনুভূত হয়নি। কিছুটা তুষারপাত হয়েছে ১ ইঞ্চি নাগাদ, এবং আগামীকাল আবারও হালকা তুষারপাতের তবে বলা হচ্ছে এই সপ্তাহে
মঙ্গলবার দিন খুব তাপমাত্রা 20 ডিগ্রির নিচে চলে যাবে, অর্থাৎ হিমাঙ্কের নিচে চলে যাবে। এবং শুক্রবারটি, আগামী শুক্রবার থেকে যে উইকেন্ডটি চালু হচ্ছে সেটিও বেশ শীতের মধ্যেই থাকবে। শীত, অতএব আপনাদেরকে সতর্কভাবে চলাফেরা করতে হবে। আপাতত এখানেই শেষ করি। আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। আপনার পেছনে যে স্ট্যাচু অফ লিবার্টি যে দৃশ্য, এই দৃশ্য যখন এই এনভায়রনমেন্টে দেখি তখন মনের মধ্যে সাহস ফিরে পাই। কারণ সেই স্ট্যাচু অফ লিবার্টির, আপনার পেছনে থাকা লিবার্টির যে মশালের যে আলো, সেই আলো যেন মানুষকে অবগাহন করছে, যেদিকে আসো, যারা দিগ্ভ্রান্ত, যারা বিপদাপন্ন এবং যারা আশ্রয়হীন, তারা এদিকে আসো, স্টিল আই এম টর্চিং দ্য লাইট, এই লাইটের দিকে আসো। যদিও এখানে আছে এমন কিছু লোক যারা এগুলো পছন্দ হয়তো নাও করতে পারে, বাট ইচ্ছা করে আমার পিছনে একটা জঙ্গল দিয়েছি, যদি এখানে আসতে না পারেন তাহলে ওই আমার পিছনে যে পাহাড় জঙ্গল দেখছেন ওইদিকে পালাম, সময় আপনি খারাপ। কোথায় আছেন? আপনি তো গ্রিনল্যান্ডেও নাই, কোথাও নাই। দিনে এখন রাত, আপনি দিনের মধ্যে কোথায় আছেন? মনে হচ্ছে জঙ্গলের, দুপুরের জঙ্গলের মধ্যে আপনি। যে এটা আফ্রিকার আপনি কোন জঙ্গল। দেশে আছেন? আফ্রিকার জঙ্গল না, আমি ওখানে গিয়ে ছবিটা উঠাইছিলাম, এটা একটা রাখলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, কাজের কথা শুরু করি আমরা। চাই নাজমুল হাসান, ইব্রাহিম সিদ্দিক, দুজনকেই বলি, আপনার ইমিগ্রেশন নিয়ে আমরা এতদিন বিভিন্ন সময় এক্সপার্টদেরকে নিয়ে আসি, বাট আজকে ইন জেনারেল একটু কথা বলতে চাই যে যুক্তরাষ্ট্রের যে ইমিগ্রেশনের যে ধরপাকড়, এই ধরপাকড়ের সাথে সাথে যে একদিকে টাইট, অন্যদিকে যে সাইলাম, সো এই অবস্থার পরিপ্রেক্ষিতে এক্স্যাক্টলি চিত্রটি কি নাজমুল হাসান, আপনি একটু বলবেন, দেন উই ক্যান ডিসকাস অ্যাবাউট ইট। আসলে চিত্রটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন এই দায়িত্বভার গ্রহণ করার পর ট্রাম্পের যারা ইমিগ্রেশন বিষয়ক পরামর্শদাতা রয়েছেন, তারা বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে বেশ কিছু ডাটা সংগ্রহ করেছেন যে যুক্তরাষ্ট্রে এই ইমিগ্রেশনের মাধ্যমে বিশেষ করে সবচেয়ে খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে, যেটি ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদকে প্রভাবিত করেছে। এটি হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেনের ওপেন বর্ডার পলিসি। এবং এই ওপেন বর্ডারের মাধ্যমে যেই পরিমাণ মানুষকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়েছে এবং খুব তড়িৎ গতিতে অনেককে অ্যাসাইলামও প্রদান করা হয়েছে, কাজের অনুমতি দেওয়া হয়েছে, এই বিষয়টিতে এবং এতে ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় ইমিগ্রেশন পরামর্শকরা এবং উপদেষ্টারা বলেছেন যে এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অপরাধীরা সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে অনেকটা বিনা ভ্যাটিং, অর্থাৎ বিনা যাচাই বাছাইয়ে ওয়ার্ক পারমিট কিংবা গ্রিন কার্ড পেয়ে অ্যাসাইলামের মাধ্যমে তারা এখন যুক্তরাষ্ট্রে নাগরিকদের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে। কথাটাতে কিছুটা সত্যতা অবশ্যই রয়েছে, কারণ যে পরিমাণ হত্যাকাণ্ডের ঘটনা আমরা দেখেছি, যদিও সংখ্যায় খুব অল্প, এই সমস্ত অপরাধীর দ্বারা যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছে বিভিন্ন স্টেটে, আমি আবারও বলি সংখ্যা খুবই অল্প। পরিসংখ্যান হিসাবে ডেটা বিশ্লেষণের এটি হয়তো কোনো মূল্য নেই, কিন্তু অনেক সময় দেখা যায় যে একটি ঘটনাকে কেন্দ্র করে সমগ্র দেশে একটা ক্ষোভের সৃষ্টি হয়। আপনারা জানেন মিনেসোটার পুলিশ অফিসারকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সমগ্র যুক্তরাষ্ট্রে যে পুলিশ বিরোধী অভিযানটি পরিচালিত হয়েছে, ঠিক একই ভাবে একজন ইমিগ্রেন্ট অভিবাসী কর্তৃক একজন আমেরিকান নাগরিককে হত্যাকাণ্ড, নাগরিকের কন্যাকে হত্যাকাণ্ড, আত্মীয় পরিজনকে হত্যাকাণ্ড, বিভিন্ন স্থানে দুর্বৃত্তপনা, এগুলির কারণে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেই ক্ষোভটার বহিঃপ্রকাশ করছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের সিনিয়র কর্মকর্তাদের ইমিগ্রেশন বিরোধী অভিযানের ক্ষেত্রে। এবং এই বিষয়টি অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা যদি আমাদের দেশ থেকে যারা এসেছেন তাদের যদি কয়েকটি স্টোরির কথা বলি, যেটা আমরা জানি সাধারণত, সরাসরি না বললেও আমরা বলতে পারি যে যুক্তরাষ্ট্রের এই পলিটিক্যাল অ্যাসাইলাম সিস্টেমকে যেভাবে অ্যাবিউজ করা হয়েছে, কারণ পলিটিক্যাল অ্যাসাইলাম সিস্টেমটা রাখা হয়েছে যারা সত্যিকার ভাবে রাজনৈতিক নিগ্রহের শিকার তাদের দেশে, কিন্তু আসলে সেই ক্ষেত্রে সেটি মাপার যে স্কেলটি ছিল সেটি বাইডেন প্রশাসনের সময় থেকে বেশ লুজ করে দেওয়া হয়েছে, খুব হালকা করে দেওয়া হয়েছে। এবং এই হালকা হওয়ার কারণে শুধু যে বাংলাদেশিরা সুবিধা পেয়েছে আমি তা বলবো না, পৃথিবীর অনেক দেশের মানুষই সুবিধা পেয়েছে। এবং এই জন্যই আপনারা লক্ষ্য করবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যে বরাবরই সাউথ আমেরিকার গ্যাং মেম্বারদের কথা বলেন, কিন্তু ট্রাম্প প্রশাসন বাংলাদেশি গ্যাং মেম্বারদের কথা কিন্তু
বলেন না। কিন্তু যে কথাটি ওনারা বলার চেষ্টা করেন যে, এবং বিশেষ করে এখন বলা হচ্ছে সোমালিয়ার গ্যাংয়ের কথা বলা হচ্ছে। এবং এই যে একটা নেটওয়ার্ক বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সিস্টেমের কিছু কিছু লুপ হোল অর্থাৎ ছিদ্রকে বের করে সেই ছিদ্রকে একেবারে টানেল বানিয়ে ফেলা হয়েছে। এর ফলেই এতটা সাঁড়াশি অভিযান পরিচালিত হচ্ছে। এবং এতে সরকার প্রশাসনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে ঠেকানোর কোনো স্কোপ তো নেই। এখানে নতুন কোনো আইনও প্রণয়ন করা হয়নি, নতুন কোনো আইন সৃষ্টিও করা হয়নি। আগে যে আইন ছিল সেটাই এক্সিকিউট করা হচ্ছে। থ্যাংক ইউ। ইব্রাহিম কখন এনি কমেন্ট? কমেন্টে আমি সে ধারাবাহিকতাই বলছি যে অ্যাসাইলাম জিনিসটা মানে যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর কাছে এই যে নামে পরিচিত যে সমস্ত বিপন্ন মানুষগুলো এখানে আশ্রয় পান, কিন্তু আশ্রয় নিয়ে গত ডেমোক্রেটদের মানে সরকারের অনেকেরই ইন্ধন ছিল। এর মধ্যে আমাদের পরিচিত লোকজনের ইন্ধন যে কম ছিল তা না, কিন্তু এটার যে অব্যবস্থাপনায় গেছে, এখন দেখেন একটা বিশেষ ব্যবস্থা ইতিমধ্যে আমার মনে হয় নাজমুল ভাই সম্ভবত আরেকদিন এটা নিয়ে আলোচনা করেছেন যে তৃতীয় দেশের সাথে যুক্তরাষ্ট্র চুক্তি করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এখন আপনার আশ্রয় আবেদনের জন্য আপনি গেলেন, আপনার মামলা আশ্রয় আবেদনের এই অপেক্ষাকালীন সময়ে আপনাকে হন্ডুরাসে, আপনাকে ইকুয়েডর, আরেকটা উগান্ডা, এইসব দেশে পাঠিয়ে দিব। আপনি অপেক্ষা ওখানে করেন, মানে এখানে এই যুক্তরাষ্ট্রে আর থাকতেই পারতেছেন না। তো ওইখান থেকে যাওয়ার পর আপনার মামলা পরিচালনা হবে, আপনার মামলার সিদ্ধান্ত হবে। এই সিদ্ধান্তে আপনি আর কোনো আপনি কোনো আইনজীবীর অ্যাক্সেস পাচ্ছেন না এখানে, আপনি এখান থেকে মামলা পরিচালনা করতে পারতেছেন না। এই যে একটা কঠিন বাস্তবতার মধ্যে এখন এই অ্যাসাইলাম আবেদনকারীকে মানে দেয়া হয়েছে, এবং এখানে ধরেন হাজার হাজার অ্যাসাইলাম, লক্ষ লক্ষ অ্যাসাইলাম আবেদনকারী, এরা সবাই তো আর অসৎ না, সবাই এই জিনিসটা অ্যাবিউজ করে না। যারা প্রকৃত অ্যাসাইলাম পাওয়ার যোগ্য, সারা পৃথিবীতে রাজনৈতিক নিগ্রহের শিকার হচ্ছে, তার জীবন বিপন্ন, তাদের জন্য এই অবস্থাটা জটিল হয়ে উঠেছে। এবং স্বাভাবিকভাবেই যখন ভেটিং প্রক্রিয়া খুব বেশি চালু হবে, আমাদের বাংলাদেশ থেকে আসা যে লোকজন, তাদের অ্যাসাইলাম আবেদন খুব কমই মানে সঠিকভাবে এগুলো উপস্থাপন করা, এগুলাকে তল্লাশি করে খুঁজে বের করা খুব কঠিন কিছু না। এর মধ্যেও প্রকৃত যারা মানে অ্যাসাইলাম পাওয়ার যোগ্য, তাদের অ্যাসাইলাম আবেদন গৃহীত হচ্ছে। আমি মানে আমি শুধু দুঃসংবাদ বলতে চাই না, কয়েক সপ্তাহ আগে আমার পরিচিত একজন, তিনি তিনি তার অ্যাসাইলাম আবেদনটা গৃহীত হয়েছে বিকজ তিনি যোগ্য। এবং তার সমস্ত নথিপত্র সেভাবেই করা ছিল। কিন্তু আজকের যে বাস্তবতা দাঁড়িয়েছে, যুক্তরাষ্ট্রের যে লক্ষ লক্ষ অ্যাসাইলাম আবেদনকারী অপেক্ষমান আছেন, তারা বাইডেন প্রশাসনের সময় অ্যাসাইলাম আবেদন করেছিলেন, তাদের এখন কেউ উগান্ডায় যাবেন, কেউ হন্ডুরাসে যাবেন, কেউ ইকুয়েডরে যাবেন, বা তাদের কি হবে? এবং তাদের যখন আবার নথিপত্র ফিরে দেখা হচ্ছে, যাদের এই যে নাজমুল হাসান সাহেব বললেন যে যাদেরকে ইতিমধ্যে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে, তাদের নথি আবার তল্লাশি করা হচ্ছে। এই তল্লাশি তো এমনিতেই করা হবে না, একটা তল্লাশির পিছনে যুক্তরাষ্ট্র নাগরিকদের অর্থ ব্যয় করে, এবং এটা একদম তল্লাশি করে তারা এটা শেষ দেখার চেষ্টা করতেছেন সমস্ত লোকবল নিয়ে। এবং আমাদের এটা মনে রাখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প এখনো 3 বছরের ক্ষমতায়, এবং যেহেতু ইমিগ্রেশন পলিসিটাকে তিনি অভ্যন্তরীণ যে কোনো অন্যান্য পলিসির চেয়ে এটাকে অগ্রাধিকার দিচ্ছেন। যদিও এদেশের মানুষ স্বভাবতই মানবিক, দীর্ঘদিন থেকে আমরা যদি দেখি সারা পৃথিবীর এ ধরনের বিপন্ন মানুষকে এদেশে আশ্রয় দেওয়া হোক, এদেশের মানুষরা তাই চাচ্ছে। এবং আজকে যারা ওয়াল স্ট্রিট জার্নালের যেটা আপনারা জরিপ দেখলেন, জরিপের কথা যেটা নাজমুল হাসান ভাই বললেন, যে সেখানেও আমেরিকার অধিকাংশ মানুষ বলছে এটা নিয়ে ওদের অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু এই আপনার বলার বাড়াবাড়ি আর মানে ডোনাল্ড ট্রাম্প কোন সময় নিজেকে বাড়াবাড়িতে মনে করবেন, এটা তো আমরা বলতে পারি না। তিনি মানে সামান্য ওই যে কয়েকজন সেনা সদস্য অন্য দেশ থেকে আসছে গ্রিনল্যান্ডের দিকে, ওইটার খবর শুনেই তিনি উত্তেজিত হয়ে ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন। এবং এখন অবস্থা হইতেছে দেখেন, মানে ইউরোপের সমস্ত দেশ ইতিমধ্যে একটা নত্যজানু অবস্থা, কোনো কড়া প্রতিবাদ পর্যন্ত তাদের করার সাহস নেই আমেরিকার প্রেসিডেন্টের সামনে। এবং আমরা একটা চরম অস্থির বাস্তবতায় আছি, এবং আমাদের খুব সতর্কভাবে থাকতে হবে। বিশেষ করে আমাদের লোকজন যারা আতঙ্কিত হয়ে মরার আগে মরে গিয়ে লাভ নাই, কিন্তু ইতিমধ্যে আপনারা একটা সতর্ক অবস্থায় থাকবেন, এবং পরিস্থিতি মুচেও ভালো না, এবং খুব শীঘ্র এটা যে ভালো হবে, একটা স্বাভাবিক অবস্থায় যাবে, এটা মনে করার কোনো কারণ নাই। থ্যাংক ইউ নাজমুল হাসান। অন্য একটি বিষয়ে আলোচনা যায়, সেটি হচ্ছে যে আপনি জানেন যে লেকচার দিলেন
জি এই যে সবাই যে এই অ্যাসাইলাম এইগুলা সব কিছুর পিছনে কিন্তু দায়ী এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। উনরা যদি এই সমস্ত ছোট ছোট কান্ট্রির ভিতরে পলিটিক্যাল দ্বন্দ্ব না করত, তখন কিন্তু এই সমস্ত দেশের থেকে এখানে আসার কোনো প্রয়োজন নাই। যেটা ক্লিনটনের একটা প্রোগ্রাম ছিল, আমি যদি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে যদি আমি উন্নতি করতে পারি, তখন তারা আমার একটা আইফোন কিনবে হুইচ আই কুড প্রফিট $500, তাই না? এখন আমি যদি তাদের পিছনে লেগে থাকি, তারা যদি কোনো উন্নতি না করতে পারে, এডুকেশন না নেয়, তারা তো চাইবেই এখানে আসতে। তারপরে পলিটিক্যালি একটা ইস্যুর মতো হয়ে যায়, কোন দল যাদের আমরা সাপোর্ট, তাদের ইস্যু না তা হলে আমরা তেল নিব, গ্যাস নিব, আমরা যদি হীরা নিব, গোল্ড নিব, এরা যদি আমাদের না নিয়ে এই বড় কোম্পানি সাপোর্ট না করে, আমরা তাদের বিরুদ্ধে লেগে থাকি। এইগুলো Thank you so যতদিন much. না পর্যন্ত হবে, বাইরের থেকে লোক আসবেই, তাই না? আমরা তো sure. নিজেরা আমরাই তো করতে চাই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। যে কোনো বাস্তবতাই হোক, মানে যে কোনো বাস্তবতাই হোক, আমাদের আজকের আলোচনাটা হচ্ছে যে অ্যাসাইলাম প্রাপ্তিটা বা এর মধ্যে যাদের অ্যাসাইলাম পেন্ডিং রয়েছে এগুলা নিয়ে এখন যে হ্যাঁ, কিন্তু অ্যাসাইলাম এখন আপনি হ্যাঁ। বাংলাদেশে দেখেন, বাংলাদেশে যারা এখন বিএনপি বলছে, বিএনপি আওয়ামী লীগের সময় অনেক অত্যাচার, অনেক কিছু হয়েছে, এখন তো বিএনপি পাওয়ারে, তো এখন কি করে তারা অ্যাসাইলাম পাবে সেটা বলেন। যাই হোক, তারা পাবে না এখন। আলোচনা করি, যাই হোক, হ্যাঁ? এই বিষয়ে পরে আলোচনা করি। একটা বিষয় জরুরি, সেটা হচ্ছে যে আপনাদের সবার জন্য আলোচনা শুরু করি নাজমুল হাসানকে দিয়ে, যে মামদানি প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশিদের বিশেষ করে কাউকে খুব একটা নমিনেশনে আমরা সামনে দেখতে পাচ্ছি না। যদিও আমরা অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম যে ওনার ট্রানজিশন টিম বা অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশিদের কন্ট্রিবিউশন, বিভিন্ন সংবাদপত্রে তার এই বিজয়ের পেছনে বাংলাদেশের কন্ট্রিবিউশন, কিন্তু সিন্স হি বিকাম দি মেয়র, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশিরা খুব মানে ডার্কের মধ্যে চলে গেছে। অনেকেই, ঠিক আমি বলবো না, আমি কমিউনিটিতে শুনতেছি যে মানুষ একটু ফ্রাস্ট্রেশনে ভুগছে, যে আমরা যেন কোনো খবরের মধ্যেই নাই। হোয়াট ইজ দ্য রিজন? এটা রিজন কি? মানে আপনি নির্বাচনে তিনি এগিয়ে গেছেন, নির্বাচনে উতরে গেছেন, এখন আর আপনার মানে আমরা তো মানে এটা তো জানা কথা, যারা রাজনীতিতে আমরা যদি আগে দল কষাকষি করে নাই, এবং আবু তাহের সাহেব মানে আপনার এখানেই তো আমরা এই যে স্ক্রিন বয়ে লোকজনদের নিয়ে আসলেন, এই ট্রানজিশন টিমে পর্যন্ত 12 জন নানান ভাবে কথা বললেন, মানে আমরা সবাইকে অভিনন্দন জানালাম। এখন উনাদের আরেকদিন জমান এখানে জমায়া বলি, ভাই আপনারা কি মানে মাংস টাংস, চিকেন, মুরগি এইসব খায় কি মানে নাস্তা করে বাদ দিয়ে দিচ্ছেন যে আপনাদের সাথে ছবি উঠে গেছে আর ট্রানজিশন টিমে আপনাদের নাম হয়ে গেছে, মানে এটাই এখানে কি শেষ? আপনাদের বার্গেইন করে আপনারা বলেন যে আমরা তো বাংলাদেশি কমিউনিটির কাছে যেতে পারতেছি না, উনাদের তো বলার একটা ফরম আছে না, উনাদেরও ডাকতেছে না। এটা এখন কঠিন বিষয়। এবং এখনো যদি আমরা শুনেন, এখনো আমার মনে হয় 1/3 লোক ইতিমধ্যে নেওয়া শেষ হয়ে গেছে। প্রতিদিন আমি মানে দেখি একটা প্রেস রিলিজ আসে, সেখানে খুঁজি আমাদের কোন লোক আছে কিনা, পরিচিত আছে কিনা। ইতিমধ্যে ভারতীয়, পাকিস্তানি, অন্যান্য মুসলিম নেম দেখি, কিন্তু বাংলাদেশি কাউকে এখন পর্যন্ত দেখা যায় নাই যে তার নমিনেশনে গেছেন। আমরা প্রত্যাশা ছিল যে শুরুতেই যেভাবে নির্বাচনের পরে নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন নিউজ মিডিয়ায় বাংলাদেশিদের নাম আমদানির বিজয়ের সাথে উচ্চারিত হয়েছে, সেই নামের সাথে আমরা কিছু ফলাফল পাবো। যদিও অনেক বুকে অনেক পাথর বান্ধে, মানে মানে আমি তো আর খুব যে তার রাজনীতি, তার বক্তব্য হিসেবে সমর্থক ছিলাম তাও না, শুধুমাত্র যে আমাদের বাংলাদেশি লোকজন এখানে একটা সিগনিফিক্যান্ট ওয়েতে সামনে চলে আসছেন, আমরা তাদের পাশে থাকি, এর মধ্য দিয়ে আমাদের কমিউনিটির যদি কোনো লাভ হয়। এখন পর্যন্ত আমরা কোনো লাভ দেখতে পারতেছি না। এখন লাভ আগামীতে দেখতে পারবো না আমরা খালি ওই ব্লাফের শিকার হব, আমরা খালি মানে প্রতারণার শিকার হব, এটা এখন ভাবার সময় এসেছে। থ্যাংক ইউ নাজমুল হাসান। যেটা প্রশ্ন করতে যাচ্ছিলাম সেটি হচ্ছে যে আপনি দেখেছেন যে মামদানি ইলেকশন, আজকে তো ইব্রাহিম চৌধুরী মনে হচ্ছে যে সবকিছুতেই তার একটা কমেন্ট থাকবে, হুইচ ইজ গুড। এতদিন তো খালি ট্রাম্পের কথা বলতেন, আজকে কিন্তু ট্রাম্পকে বাইপাস করে তিনি সব বিষয়ে কমেন্ট করছেন, দ্যাটস গুড। আপনি আমাকে যে প্রশ্নটা করছেন, কেন মামদানির প্রশাসনে বাংলাদেশিদের হাই পোস্টে বাংলাদেশিরা নাই, এখন পর্যন্ত নাই, এটা সহজ উত্তর, কিন্তু খুবই সহজ উত্তরটা, খুবই সহজ। মামদানি এই নিয়োগ দেওয়ার আগে, নিয়োগ দেওয়ার সময় তার টিম যে রিজিউমে গুলো বাছাই করছেন, যে রিজিউমে গুলো তিনি দেখছেন, তিনি এই পর্যন্ত যাদের নিয়োগ দিয়েছেন
তাদের যদি আপনি দেখেন তাদের রিজিউমি কিংবা তাদের অতীত কর্মকাণ্ড, তাহলে আপনার কাছে একটা জিনিস স্পষ্ট যে তিনি বেশিরভাগ মানুষ নিচ্ছেন লাজিও এবং তারপরে এরিক অ্যাডামসের অ্যাডমিনিস্ট্রেশন থেকে। এখন যদি এই দুই অ্যাডমিনিস্ট্রেশনে বাংলাদেশিদের কেউ কি কোনোদিন শীর্ষ পদে ছিল? ছিল না। আপনি সিটি জব করবেন, আপনি নিউ ইয়র্ক সিটির প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব নেবেন, আপনি অতীতে সিটি প্রশাসনের কোন উল্লেখযোগ্য পদে চাকরি করেননি, তাহলে আপনাকে কি করে নতুন ভাবে নিয়োগ দিবে? এটি হচ্ছে মেয়র মামদানির পক্ষে একটা জবাব হতে পারে আমি মনে করি। সেকেন্ড থিং হচ্ছে যে বাংলাদেশে যারা কোয়ালিফাইড, হাইলি কোয়ালিফাইড লোক অবশ্যই আছে, তারা কি মামদানির সাথে সিটি জবে আসতে আগ্রহী কম বেতনে? যেমন ধরেন বাংলাদেশের অনেকেই ইনভেস্টমেন্ট ব্যাংকার হিসেবে খুব উচ্চ পদে আছেন, অনেকে সফটওয়্যার টেকনোলজিতে উচ্চ পদে আছে, এমনকি জেপি মর্গান চেজেও কয়েকজন আছেন যারা খুব তরুণ বয়সে, একজনকে আমি চিনি তরুণ বয়সে ভাইস প্রেসিডেন্টের র্যাঙ্কে আছেন, এবং মহিলাও আছেন কয়েকজন। তারা কি তাদের সেই $1 মিলিয়ন স্যালারি স্যাক্রিফাইস করে মামদানির এই প্রশাসনে যোগ দিবেন? এই প্রশ্নটাও কিন্তু আছে। তারা কি রিজিউমি দিয়েছেন? এইটাও উঠতে পারে প্রশ্ন। অতএব মামদানির কাছে যে রিজিউমি ব্যাংকটা এসেছে সেগুলি মূলত বাংলাদেশিরা, বলা হয়েছিল ৭৭,০০০ লোক মামদানি প্রশাসনে চাকরি করতে চান। এরা কোন গ্রেডে চাকরি করতে চান, কোন লেভেলে চাকরি করতে চান, এটি একটা বিবেচ্য বিষয়। কিন্তু বাংলাদেশিদের, আমি মনে করি, আমার পার্সোনাল অপিনিয়ন যেটি, সেটি হচ্ছে যে সিটি প্রশাসনের দায়িত্বভার, একটি বিভাগের দায়িত্বভার গ্রহণ করার জন্য বাংলাদেশি আমেরিকানদের অতীত যে পারফরমেন্স, অভিজ্ঞতা কিংবা কাজের কর্মক্ষেত্রে অভিজ্ঞতা, সেটি খুবই সীমিত। এবং এই সীমিত হওয়ার কারণে একজন বাংলাদেশি 5টি মেয়রের প্রশাসনে মোটামুটি উচ্চ পদে কাজ করে যাচ্ছেন, একজন বাংলাদেশি কিন্তু বীর বাসার। অতএব সেই র্যাঙ্কে কিংবা সেই পদে সিটি, এবং আপনারা দেখেন মেয়র বাসার, মীর বাসারকে যখন মেয়র মামদানি নিয়োগ দেন, পুনঃনিয়োগ বলবো আমি, তার কোন কাজটার জন্য দিয়েছেন? যে তিনি সিটি, এই নগরগুলির বাজেট প্রণয়নে তিনি খুবই একজন এক্সপার্ট হ্যান্ড। অতএব সেই কাজটি মামদানি ভালো লেগেছে মামদানি, এবং তিনি তাকে পুনঃনিয়োগ দিয়েছেন। তিনি এরিক অ্যাডামসের কাজ করেছেন, তিনি ব্লুমবার্গের কাজ করেছেন, ব্লুমবার্গ থেকে তার যাত্রা শুরু, বা তারপরে তিনি ব্লাজিওর সময়ও কাজ করেছেন, সব অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। কয়জন বাংলাদেশি সেই অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্যে তালিকায় থাকতে পারে? অতএব বাংলাদেশিরা কেন পায় না, এই আবদারটা না করে, এই প্রশ্নটা না তুলে, বরং বাংলাদেশিদের সিটি প্রশাসনে কাজ করার মতো রিজিউমিতে সেই জায়গাটি যারা পূরণ করতে পারেন, আমি মনে করি সেই চেষ্টাটি আগে করা উচিত। নির্বাচনের আগে এক অবস্থা, নির্বাচনের পরে এক অবস্থা। ওকে, সো আমি যেটা আমি একটা জিনিস বলতে চাই এখানে। আমি যেটা প্রশ্ন করছিলাম সেটা হচ্ছে পলিটিক্যাল ডিসিশন, রাইট? সো এটা তো political decision. নেসেসারি যে একজনকে খুব এক্সপার্ট হতে হবে, খুব বেশি প্রফেশনাল হতে হবে। হি ক্যান চুজ এনিওয়ান। এমন লোক অনেক আছে যারা পলিটিক্যাল সিদ্ধান্তের, প্রত্যেক অ্যাডমিনিস্ট্রেশনে পলিটিক্যাল সিদ্ধান্তে, যেমন ইমিগ্রেশন কমিশনার, দেখা যায় যে উনি একজন লয়ার ছিল, তাকে উনি পছন্দ করেন, ওনাকে ইমিগ্রেশন কমিশনার করা হয়েছে। পুলিশের ডেপুটি কমিশনার অনেক আছে আমাদের কমিউনিটিতে, পুলিশের আপনার ইন্সপেক্টর পদের লোকও আছেন। সো এবং আউট অফ দি আপনার রেঞ্জ তারা পুলিশে চাকরি করা অবস্থায় তারা তাকে এন্ডোর্স করেছেন, রাইট? সো এমন তো না যে আপনি একদম পুষে, ইটস ডিপেন্ড অন দি পলিটিক্যাল পার্সন ডিসিশন। আজকে যদি আপনি প্রেসিডেন্ট হন, ইউ ক্যান এমপ্লয়েড 3,500 লোকের মতো, রাইট? এর মধ্যে আপনার পছন্দের লোক আপনি নিতে পারেন, এখানে কেউ বাধা দেবে না আপনাকে, ওনাকে নেবেন কেন আপনি। দিস ইজ ইয়োর চয়েস। সো আপনি যেটা বলছেন, উইথ রেসপেক্ট, আমি পুরোপুরি এগ্রি করি না আপনার সাথে। জি, ইব্রাহিম খোকন, আপনি যেটা বলছেন। আমি একটু শেষ করি, আমার কথাটা একটু উত্তরটা দিয়ে দেই, যেহেতু আমার উত্তরের ভিত্তিতে প্রশ্নটা উঠেছে। সেটি হচ্ছে যে এই মেয়র নিউ ইয়র্ক কোনো একটা বড় শহর চালানোর ব্যাপারে অত্যন্ত অনভিজ্ঞ একজন মেয়র। ইনি যদি নিউ ইয়র্ক সিটির কোনো প্রশাসনের আগে দায়িত্বভার থাকতেন, ডেপুটি মেয়র, কমিশনার কিংবা অন্য কোনো পদে থাকতেন, তাহলে তার পক্ষে এই ধরনের রাজনৈতিক নিয়োগ দেওয়াটা অনেকটা ইজিয়ার ছিল, রিস্ক ফ্রি ছিল। আরেকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, এই মেয়র দায়িত্বভার গ্রহণের পর থেকে যে সমস্যাটি ফেস করছেন, যে সমস্যার তাকে দিনে দিনে তাকে অনেকটা কর্নার করে ফেলছে, সেটি আপনারা অনেকে হয়তো খেয়াল করেননি। সেটি হচ্ছে যে অ্যান্টি সেমাইটিজমের যে ব্যাপারটি তার বিরুদ্ধে উঠছে, এবং তিনি লক্ষ্য করে থাকবেন আপনারা,
তিনি নিউ ইয়র্ক সিটির ইহুদি সম্প্রদায়কে নানাভাবে নানা প্রলোভনে খুশি করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অতএব সেই বিষয়টাও আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, উনি একজন দুইজনকে নিয়োগ দিতেই পারেন, কোনো সন্দেহ নাই, কিন্তু বাংলাদেশিদের এই উচ্চ পদে, আমি সাধারণ লেভেলে নিয়োগের কথা বলছি না, বাংলাদেশিদের উচ্চ পদে নিয়োগ দেওয়ার মতো অবস্থায় যদি তিনি কাউকে বেছে নিতে পারেন তাহলে কাকে পারেন? যেমন একজন যে কাউন্সিল সদস্য, যা আমি একটা কথাই বলি, শাহান হানিফকে উনি কিন্তু নিয়োগ দিতে পারতেন। শাহান হানিফ তার ঘনিষ্ঠ, শাহান হানিফ অভিজ্ঞতা সম্পন্ন, শাহান হানিফের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা সবই আছে, কিন্তু শাহান হানিফকে উনি নিয়োগ দিয়েছেন। উনি আরেকজন এক সিটি কাউন্সিলরকে ট্রান্সপোর্টেশন কমিশনার বানিয়েছেন। কিন্তু সেই ক্ষেত্রে আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে মামদানি এমন সব খুঁজছেন যাতে তাকে আর বিতর্কের মুখে যেতে না হয়। শুনেন, সব জিনিস মামদানি তো নেন না, এর মধ্যে অনেক লবিং আছে, তারপরে পেছনে অনেক লোক কাজ করে। লবিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কি মনে করেন যে মামদানি সব নিজের হাতে সিদ্ধান্ত নেন? তার সামনের টেবিলে অনেক কাগজ যায় এবং হি সাইন ইট, কিন্তু তার নামে সিদ্ধান্তটা আসে না, সিদ্ধান্তটা নামে আসে। নির্বাচনের আগে আপনি বললেন আমি সাউথ এশিয়ান, আমি মুসলমান, আমি ভারতীয়, আমি উগান্ডা থেকে আসছি, আর এখন আপনি বাদ দিয়া অন্য আরেকটা সম্প্রদায়কে তুষ্ট করলেন। এবং নাজমুল সাহেব যেটা বললেন যে উনার কোনো অভিজ্ঞতা নাই, উনিও নির্বাচনে পাশ করে মেয়র হিসাবে। আমাদের যে নতুন প্রজন্ম বললাম, এই আন্টি আর আঙ্কেলদের সাথে এই নতুন প্রজন্ম এক কথা গেল, এদেরও তো একটা চিৎকার হওয়া উচিত যে আমরা নির্বাচনে কাজ করছি। এখন আমাদের মানে এই নতুন প্রজন্ম করে আমরা গোলা ফাটাইলাম, আমাদের এই প্রজন্ম কোথায়? মানে আমরা আমাদের হিস্সাটা কোথায়? না, শিওর, আমার মনে হয় যে প্রজন্ম কিন্তু অনেকে কোয়ালিফাইড আছে। আমাদের নতুন প্রজন্ম যারা আমাদের নতুন কোয়ালিফাইড লয়ার, প্রফেসর, অনেক কিছু আছে। আমি বলি, আমাদের নতুন প্রজন্মের মধ্যে এমন একজন আছে যে উনার যে বিগিনিং থেকে একদম ভিক্টরি স্পিচ রাইটার হিসেবে কাজ করেছে, রাইট? এবং তার যে স্পিচ রাইটিং, এই স্পিচ রাইটিংয়ের সাথে ব্যবহার করা হয়েছে। এবং সর্বশেষ কি হলো, অন্য একজনকে স্পিচ রাইটার কয়েকজনকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু আমাদের বাংলাদেশে যে তাকে নিয়োগ দেওয়া হয়নি, অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ তার স্পিচ রাইটিং, শি ইজ ভেরি এক্সপার্ট অন ইট, এবং তার অনেক স্পিচ ব্যবহার করা হয়েছে এবং খুব সুন্দর, খুব আপনার সুন্দর সুরে বলা হয়েছে, তোমার স্পিচ অনেকগুলো আমরা ব্যবহার করেছি, তুমি খুব ভালো, তুমি এই জানো, কিন্তু আমরা প্রেফার করছি অন্য একজনকে অগ্রাধিকার দিচ্ছি, তাকে আমরা নেব, সরি ফর ইট, দ্যাটস ইট। অথচ চাইলে তো নেওয়া যেত, চাইলে তো অসুবিধা তো নাই। এমন তো না যে আপনি যে জানে না তাকে নিচ্ছেন আপনি, রাইট? এটা হলো কানেকশন। কানেকশন যদি লাগে তাহলে কানেকশনের পিছনে তো আমরা দৌড়াই নাই, আমরা আপনাকে ভোট দিই। আমরা আমাদের এখানে বসে একজন বাংলাদেশি নারী, উনি বললো যে তার পা ভাঙ্গা বলাইছে, কিন্তু না খাইয়া পয়লা বেহুশ হয়ে গেছে ক্যাম্পাস করতে। এগুলোর প্রতিদান কোথায়? আমি কমিউনিটি হিসাবে, মানে আপনি আমার জন্য কিছু চান নাই, আপনার জন্য কিছু চান নাই, আপনি বাংলাদেশি কমিউনিটি আমার একজন নতুন প্রজন্ম নিছেন, এটাও তো জানতে পারি নাই। একজন পুলিশের রিটায়ার্ড মানুষকে নিছেন, এটাও তো জানতে পারি নাই। মানে অনেক পোস্ট আছে, এগুলো আইডিয়ালি, এগুলো অর্নামেন্টাল, ওনারা কাজ করেন। অনেক ডেপুটি মেয়র আছে, ওনারা কি করে, মানে ওনারা বিভিন্ন জায়গায় যায়, ফিটা কাটে। এইসব জায়গায় তো আমাদের একজন মানে মাতবর টাইপের কাউরে নিলে হইতো, যে বুঝতাম আমরা একজন আছে। এইসব তো নাই। তো আপনি এর আগে বললেন আমি সাউথ এশিয়ান, আমি মুসলমান, আমি এই সিঙ্গারা খাই, আর ডাইলপুরি খাই, আমি 36 রেস্টুরেন্টে খাই। এখন আর আমাদের এগুলো সব হাওয়া হয়ে গেল। না, আমরা তো আবেগে অনেক বাংলাদেশিরা কিন্তু আবেগে, আমরা যখন দেখছি একটা ইয়ং মানুষ আমাদের জন্য কথা বলে, তাই আমরা ভোট দিই। আমি একদিন আবু জাহের গেলাম, হাই প্রোফাইল এক পডকাস্টে ওনার, ওখানে তিনি ওই ইলেকশনের আগে কারে দেখে উনি বললো আমি ঠিক জানি না, উনি ওই আমাদের বৈশাখী রেস্টুরেন্টের কথা বললো। আমরা তো আনন্দে আমাদের মানে নিয়ে নাই, আমরা বাইরে তাড়াতাড়ি আসিয়া মানে এই টাকাটা মনে হয় আবু তাহের দিচ্ছেন না, আমি কে দিছি, মামদানি সাহেব দেন নাই। যাই হোক এই পয়সাটা মানে আপনার গুল্লায় গেল, মানে আপনি আনন্দের চোটে যে আপনি আমারও খাওয়াইছেন, কিন্তু এখন এটার কোনো প্রতিদান তো নাই। প্রতিদান চাই, আমি আমার কমিউনিটির জন্য দেখতে চাই যে আপনি আমার কমিউনিটির পাশে দাঁড়াইছেন।
আমাদের একটা লুক নিছেন, যে তোমার একটা লুক নিছি। থ্যাংক ইউ সো মাচ। এগুলো সময় নষ্ট হয় নাই। আমাদের আমাদের একটা কথা বলা উচিত যে ভাই আমাদের একটু 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 তাহলে আপনি যাদেরকে দাওয়াত দিয়ে এখানে এসে স্ক্রিন ভরাইয়া দিলেন ইলেকশনের পরের দিন, উনাদের আবার একটা দাওয়াত দেন। আবু তাহের সাহেব দাওয়াত দিয়ে এখানে এসে বলছেন যে ভাইয়েরা আপনারা যে বললেন, বোনেরা আপনারা যে বললেন, এখন আমাদের কি হইলো না, আপনারা আর কোনো যোগাযোগ করতে পারেন না, মানে আপনাদের তো কোনো উদ্দেশ্য ছিল না। আপনারা তো এখানে গিয়ে ওই মামদানিকে সাপোর্ট দেওয়ার পিছনে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল না। আপনারা অর্থ ব্যয় করছেন, সময় ব্যয় করছেন। আপনাদের এই আন্তরিকতা আমাদের কোনো মানে আমাদের কোনো অশ্রদ্ধা নাই। আমরা শ্রদ্ধা, আমাদের ভালোবাসা আমরা জানাই, কিন্তু আপনারা এর বিনিময়ে আমাদের কমিউনিটির জন্য কি আদায় করছেন? আপনারা না নিজেরাও প্রতারিত মনে করতেছেন, এটা বলেন। আমরা কালকে পরশু থেকে বসে যাই, আমাদের তো মানে আমাদের যে কিছু করার নাই এমন তো না। জি ইব্রাহিম চৌধুরী, বাংলাদেশে আঙ্কেল আন্টির ব্যাপারটা আমি একটু বলি। মামদানি বাংলাদেশে যে কাজ করে, একটা জিনিস মামদানি খুব স্মার্ট, বুদ্ধিমান, অসম্ভব হাই আইকিউ ওয়ালা লোক। সে বুঝতে পেরেছে যে এই বাংলাদেশিরা এতটা আবেগপ্রবণ, এদের যদি দুই একটা কথা বলি এরা খুশি হয়ে যাবে। অতএব ওদের খুশি, ওই আবেগ প্রবণতার উপরে সুরসুরি দেওয়ার জন্য উনি ওই কথাগুলি বলেছেন। উনি মিন করেছেন কিনা আই এম স্টিল ডাউটফুল। এটা তো বিরাট অভিযোগ। এই যে এটা তো শুনে এটা রাজনৈতিক প্রতারণা। এই প্রতারণা আমরা করতে চাই না, বলবো না। আমি এখন একটু আবু তাহেরের কথায় আসি, অন্য কথা বলবো না। আবু তাহের, এটা আনন্দের সাথে বলেন। আপনি আমাকে শেষ করতে দেন না প্লিজ। জি প্লিজ। আবু তাহেরের টিভিতে এসে উনি প্রথম মামদানির টাইম টিভিতে এসে উনি মামদানি প্রথম ইলেকশন করবেন জানালেন। তখন কি উনাকে এবিসি নিউজ চিনতো, সিএনএন চিনতো? he came first, they declare পরের দিন he came to me, yeah. সিএনএন চিনতো, ইভেন কি আমাদের কমিটির আরো টিভিতেও চিনতো না, টিভিএনও চিনতো না। আসলেন কোথায়? তাহেরের টিভিতে। কেন? তাহেরের সাথে পরিচয়, তাহেরের স্ত্রী যিনি এখন ইলেকশন করছেন, অত্যন্ত যোগ্য প্রার্থী আমি বলবো, কমিটি ভয়েস আমি তাকে বলি, তার সাথে একই ডিএসএ করতেন, সেই কারণে। তো উনি আসলেন, বললেন, সবকিছু করলেন। আর এতে আমাদের আবেগপ্রবণ আবু তাহের কি করলেন, তার পুরা টেলিভিশনকে মামদানির মাউথপিস বানিয়ে দিলেন আমাদের কমিটি, হুইচ ইজ ফেয়ারলি রাইট। উনি কাজটাই করেছেন কিসের জন্য? যে আমাদের বাংলাদেশি কমিটি মামদানিকে সমর্থন করুক, আমরা চাই যে আমাদের ভয়েস কথা বলে। নির্বাচনের পরের দিন কি উনি সেই ভয়েসে ছিলেন? না আমরা আমি বলি ইব্রাহিম চৌধুরী, আমরা কেন এই ধরনের রাজনৈতিক সমর্থন দেওয়ার সময় আমরা কেন একটু বিবেচনা করব না? দুই পা সামনে যাওয়ার আগে এক পা একটু পিছনে যাই, যে আমার জায়গাটা ঠিক আছে কিনা, যে আমি দাঁড়াইতে পারবো। এই কথাটা আমি সবাইকে বলার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ। আপনি যেটা বলছেন ঠিক আছে। আমি আমার পার্সোনাল যে অভিপ্রায় যেটা ছিল, যে কারণে আমি পার্সোনালি মামদানিকে আমি দিয়েছিলাম, না জাস্ট যে আমার সাথে রিলেশন, এই কারণে না। মামদানিকে আমি মনে করেছি যে আমাদের সাউথ এশিয়ান, আমাদের কনস্টিটিউয়েন্ট এবং সাউথ এশিয়ানদের একটা উৎসাহ এবং একটা ফিউচার, মানে একটা প্রেরণার উৎস হিসাবে সে কাজ করবে আমাদের সবার কমিউনিটির জন্য। দ্যাটস হোয়াট আই থট মাইট বি, বিইং এ কমিউনিটি জার্নালিস্ট, আমার কাছে মনে হচ্ছে কমিউনিটির জন্য এটা বেনিফিটেড হবে। দ্যাটস হোয়াট আই মেড এ ডিসিশন। বাট ইটস নট আমার তার সাথে কোনো পার্সোনাল কোনো, আমি সেটা বলি নাই, আমি সেটা বলি নাই, আমরা সেটা বলি নাই, কিন্তু হি ওয়াজ নট টেস্টেড ফর ইট। উনি যে আমাদেরকে সমর্থন করতে পারবেন কিংবা এই জিনিসটা টেস্ট করা নেই। ডোনাল্ড ট্রাম্প কিন্তু, সরি, যুক্তরাষ্ট্রের সবচেয়ে সেরা প্রেসিডেন্টের একজন রোনাল্ড রিগান একবার কিন্তু বলেছিলেন, অলওয়েজ ট্রাস্ট বাট ভেরিফাই। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ প্রফেসর নকিবুর রহমান। আপনাকে মিস্টার গর্বাচেভ, আই ট্রাস্ট ইউ বাট আই ভেরিফাই। ওকে, প্রফেসর নকিবুর রহমান সাহেব আছেন, একটু কথা বলুন ওর সাথে। প্রফেসর নকিব, আপনাকে অনেক অভিনন্দন। যাই হোক, শুরু করতে চাই যে বাংলাদেশে ইলেকশন হচ্ছে এবং দ্বৈত নাগরিকত্ব নিয়ে একটা বড় ধরনের ঝামেলা আমরা আছি। আপনি নিজেও আমেরিকান সিটিজেন, আমরাও আমেরিকান সিটিজেন এবং বাংলাদেশে বর্ন। সো এইটাকে ইটস এ বিগ মানে ইস্যু, এবং গতকালকেও আমরা কিছুটা আলোচনা করেছি। হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন? আপনার মাইক বানায় অফ করা আছে, আপনার সাউন্ড আনমিউট করতে হবে। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহের ভাই, ধন্যবাদ সহ আলোচক বৃন্দ।
দ্বৈত নাগরিকত্বের বিষয়টা ডেফিনেটলি আমরা যারা বাইরে থাকি আমাদের আহ, সবারই অনেকেরই বাংলাদেশে একটা ভূমিকা রাখার এই সুযোগ এসেছিল, এবং এখানে আইন কিন্তু খুব পরিষ্কার যে কোনো ব্যক্তির যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকে তাহলে পরে সংসদ নির্বাচনে সে অংশগ্রহণ করতে পারবে না। এটা পরিবর্তনের হয়তো উদ্যোগ ভবিষ্যতে হবে কি হবে না, এটা ভবিষ্যৎ বলে দিবে। কিন্তু নির্বাচনের হলফনামাতে পরিষ্কারভাবে উল্লেখ করতে হয় যে আগে কখনো অন্য কোনো দেশের নাগরিকত্ব কারো ছিল কিনা, যদি থেকে থাকে তাহলে পরে এই নাগরিকত্ব ত্যাগ করেছে কিনা এটার কাগজপত্রগুলা জমা দেওয়াটা খুব জরুরি। সো এখানে আমি ওই বিতর্কে যাব না যে যারা অন্য দেশের নাগরিক তাদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত কি অনুচিত, এটা পরের বিষয়। কিন্তু এখন পর্যন্ত বিদ্যমান যে আইন রয়েছে এই আইনটা কতটুকু মানা হচ্ছে, এই আইনের ক্ষেত্রে কোনো ধরনের দ্বিচারিতা আমরা লক্ষ্য করেছি কিনা, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে এই জায়গাতে এক একজন রিটার্নিং অফিসার এক এক রকম রায় দিয়েছেন। এটার পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষরাও কিছু প্রার্থীদের ব্যাপারে চ্যালেঞ্জ করেছে। আমরা আজকে পর্যন্ত দেখেছি যে মোটামুটি যাদের বিভিন্ন কারণে নাগরিকত্ব ইস্যুতে মনোনয়ন বাতিল হয়ে গিয়েছিল মোটামুটি সবাই মনোনয়ন ফেরত পেয়েছেন। কিন্তু এখানে কয়েকটা আহ, বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা আমাদেরকে ধারণা রাখতে হবে। সেটা হলো যে অধিকাংশই যাদের মনোনয়ন বাতিল হয়েছিল তাদের বাতিল হয়েছিল এই কারণে যে তারা যে তাদের আহ, নাগরিকত্ব বাতিলের যে কাগজপত্র প্রদান করেছিলেন, অনেক ক্ষেত্রে রিটার্নিং অফিসাররা এই কাগজপত্র সম্পর্কে বিশদভাবে জানতেন না, কিংবা রিস্ক নিতে চাননি, বাতিল করে দিয়েছেন যে আপিল করলে তো হয়তো পাওয়া যাবে। এ ধরনের কিছু কিছু ক্ষেত্রে যেমন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী সাহেবের উনি কুড়িগ্রামের এমপি ক্যান্ডিডেট ছিলেন, উনি উনার ব্রিটিশ নাগরিকত্ব ক্যান্সেল করার অ্যাপ্লিকেশন দাখিল করেছিলেন এবং এটা যে গ্রহণ হয়েছে এই কাগজপত্র উনি দিয়েছিলেন। কিন্তু কুড়িগ্রামের ডিসি এই কাগজপত্র আমলেই নেননি এবং শুনানির সময় তাকে কথাও বলতে দেননি, যেটা পরিষ্কারভাবে মনে হয়েছে যে আহ, উনি একটু ডিসক্রিমিনেট করছেন। তো এ ধরনের কিছু ঘটনা কোথাও কোনো কোনো জায়গায় ঘটেছে। কিন্তু আমরা দেখেছি যে আজকে পর্যন্ত যে যাদের বিদেশি নাগরিকত্ব নিয়ে অভিযোগগুলো ছিল সবগুলো অভিযোগই নিষ্পত্তি হয়েছে। আরেকটা বিষয় হলো এখানে ইম্পর্টেন্ট যে কেউ কেউ নাগরিকত্বের আহ, যেই তাদের ইতিহাস আছে এটাকে ডিসক্লোজ করেনি। এটা যারা করেছে তাদের মনোনয়নপত্র থাকার কোনো মানে হয় না। এবং এদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি হলো কুমিল্লার মুরাদনগরের ক্যান্ডিডেট মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ওনার আহ, তুরস্কের নাগরিকত্ব আছে, কিন্তু উনি ওনার হলফনামার মধ্যে এটা পুরোপুরি গোপন করে গিয়েছেন। আহ, এই জায়গাটার কারণে এখনো পর্যন্ত কায়কোবাদ সাহেবের আহ, বিষয়টা ঝুলে আছে। কায়কোবাদ সাহেবের সম্ভবত তথ্য গোপনের কারণে তার নাগরিকত্বের তথ্য গোপনের কারণে সম্ভবত আদালত তাকে তার মনোনয়নটা বহাল রাখাটা যদি রাখে তাহলে পরে এটা সুবিচার হবে না। এর বাইরেও আরও কিছু ব্যক্তিদের ব্যাপারে অভিযোগ রয়েছে যে তারা আহ, তাদের নাগরিকত্ব আসলেই ক্যান্সেল করেছেন কি করেননি। তো এটা নিয়ে যেমন আব্দুল আওয়াল মিন্টু সাহেবের ব্যাপারে কথা হয়েছে, কিন্তু আব্দুল আওয়াল মিন্টু সাহেব কাগজপত্র যেটা দাখিল করেছে অনেকের কাছে এটা সন্তুষ্টজনক নয়, কিন্তু অনেকেই আদালত অ্যাটলিস্ট সন্তুষ্ট হয়েছে। সো এই বিষয়ে আমি খুব বেশি কিছু বলতে পারবো না। আদালত যে রায় দিয়েছে এই রায়টা আমার মনোপুত না হলে পরেও এই রায়টা আমি মেনে নিচ্ছি। শুধুমাত্র সম্ভবত দুইজন ব্যক্তি, নরসিংদীর একজন এবং কায়কোবাদ সাহেব, এই দুজনের নাগরিকত্বের ব্যাপারে সম্ভবত নেতিবাচক সিদ্ধান্ত হয়েছে এবং এটার কারণ হলো যে তারা তাদের নাগরিকত্বের ঘটনাটা পুরাপুরি গোপন করেছেন। আর আরেকজনের ব্যাপারে অভিযোগ এসেছে সোশ্যাল মিডিয়াতে, এই অভিযোগটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা ইন্ডিপেন্ডেন্টলি আমি যাচাই করতে পারিনি। ঢাকা 11 বিএনপির যিনি ক্যান্ডিডেট কাইয়ুম সাহেব, তার খুব উদ্ভট একটা দেশটার নামও আমি কখনো শুনিনি, ছোট একটা আইল্যান্ড
সেই দেশের নাগরিকত্ব তার আছে এবং এই নাগরিকত্বের তথ্য তিনি গোপন করেছেন, এরকম একটা অভিযোগ এসেছে। এখন বিষয়টা হয়েছে যে অভিযোগ সোশ্যাল মিডিয়াতে আসলে এটার কোনো মূল্য নাই। যদি এই অভিযোগটা কেউ বিশ্বাস করেন তাহলে আদালতে এই বিষয়ে অভিযোগ করার একটা সময় ছিল, সেই সময়টাও পার হয়ে গিয়েছে। আমি জানি না সেই সময়ে অভিযোগটা করা হয়েছে কিনা। সুতরাং এই অভিযোগগুলো যদি আদালতে আহ, পেশ না করা হয় এবং এই অভিযোগের পক্ষে যুক্তি উত্থাপন না করা হয়, তাহলে পরে এই বিষয়ে মন খারাপ করলে কিংবা এই বিষয়ে সোশ্যাল মিডিয়া গরম করে খুব বেশি প্রতিকার পাওয়া যাবে না। তো এটাই হয়েছে জি। রিয়ালিটি, যে এটা নিয়ে কিছু ধোঁয়াশা ছিল, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা সেটেল হয়েছে। এবং আমরা দেখেছি যে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যাদের দ্বৈত নাগরিক আছে তাদের ব্যাপারে সরকার খুব সফট হয়েছে, তাদের দ্বৈত নাগরিকত্ব ক্যান্সেল হয়েছে কিনা এটা খুব রিজিডলি ভেরিফাই করেনি। তো এই অভিযোগগুলা ডেফিনেটলি গুরুত্ব দিতে হবে, যে আইন যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আইন সবার জন্য যেন সমান হয় এবং আইনের প্রয়োগ যেন সবার জন্য সমান হয়। এ ব্যাপারে কাউকে ফেভার করা, কাউকে ডিসক্রিমিনেট করা, এটা যেন না হয়, এটা এদিকে লক্ষ্য রাখতে হবে। এবং আমার মনে হয় যে আগামীকালকের পরে আমাদের আরেকটু ক্ল্যারিটি আসবে, যে কারো প্রতি অবিচার করা হলো কিনা, কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত হলেন কিনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রফেসর নাকিবুর রহমান। দিস ইজ ভেরি গুড যে এই জিনিসটা ক্লিয়ার হলো। আমরা আসলে একটা অস্পষ্টতার মধ্যে ছিলাম। ইভেন্টুয়ালি কোন এক মিনিট টাইম, 1 মিনিট। যে 1 মিনিট ক্লিয়ার হলো না। আইন বাংলাদেশে নাই। আপনি অন্য দেশের নাগরিক থাকলে আপনি নির্বাচন করতে পারবেন। এখানে সরকার নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই। এটা আর আপনি যদি জেনে শুনে হলফনামা নিয়ে কোনো তথ্য গোপন করেন, আপনি আমাদের সিআরপিসির 199, 191 আপনি 6 মাসের কারাদণ্ড। যে লোক অপরাধ আগেই করে ফেললো হলফনামা দিয়ে, সে নির্বাচনে যায় কেমনে? সো দিস ইজ এ সিরিয়াস লিগ্যাল কোয়েশ্চেন। সো এই যে না নাগরিকত্ব, খবর ভাই, অনেকে বলেন যে আপনার যাদের অনেকে বলেন যে নাগরিকত্ব ব্যাপারে আমি- অভিযোগ এসছে তাদের দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগ শুধুমাত্র কায়কোবাদ সাহেব ছাড়া আর কারো ব্যাপারে নেই। বাকিদের যেটা শর্টকামিংস ছিল সেটা হলো যে তারা নাগরিকত্ব বাতিলের আবেদন করেছেন, কেউ কেউ এই আবেদনটা করে এখনো পর্যন্ত সিদ্ধান্ত পাননি। তো এটাও তারা সাবমিট করেছে যে যদি আবেদন, কারণ অনেক সময় লাগে। সো এই বিষয়টা আদালত সন্তুষ্ট হয়েছে যে তারা অ্যাটলিস্ট আবেদন করেছেন, আবেদন করলে তো এটা একটা চলমান প্রসেস। সো এই পর্যন্তও মেনে নেওয়া যেতে পারে। কিন্তু যারা তাদের নাগরিকত্বের তথ্যটা পুরাপুরিভাবে গোপন করে গিয়েছেন তাদেরকে সুযোগ দেওয়ার কোনো এখতিয়ার আদালতের নাই। এটা ইব্রাহিম ভাই যেটা বললেন যে অবশ্যই এটা একটা ফৌজদারি অপরাধ। শুধুমাত্র যে তাদের নমিনেশন বাতিল হবে এটাই না, তাদের 6 মাসের কারাদণ্ডও তাদের পেতে হবে। সো এই ব্যাপারে কোনো আপোষ নেই। কিন্তু সরকার যে জায়গাটাতে নমনীয় হয়েছে বোঝা যাচ্ছে সেটা হলো যে অনেকের ক্ষেত্রেই দেখা গিয়েছে যে তারা তাদের নাগরিকত্ব বাতিলের আবেদন করেছে কিন্তু আবেদনটা পুরোপুরি প্রসেস হয় নাই। ওই অবস্থায়ও কিছু কিছু প্রার্থীর প্রার্থিতা গ্রহণ করা হয়েছে যেহেতু তারা আবেদন প্রসেসটা সম্পন্ন করেছেন। থ্যাংক ইউ সো মাচ। কাচ্চু ভাই, এনি আপডেট অফ এনিথিং, জাস্ট 1 মিনিটে যদি বলতে পারেন। এই যে এখন আপনারা যেটা দেখতেছেন, যেটা ওই যে ঠান্ডা, আজকে খুবই স্নো পড়তেছে সকাল থেকে। আমরা যারা অনেকেই স্নো ক্লিন করার পরে কিন্তু অনেকে কিন্তু ঠান্ডা লাগবে এবং নেক্সট হোল উইকই মনে হচ্ছে অনেক ঠান্ডা থাকবে। আমাদের এখনই সাবধান হওয়া উচিত, বাইরে কাপড় চোপড় ভালো করে পরে যাওয়া উচিত, আর যাতে ঠান্ডাটা না লাগে। আর সাধারণত আইস যখন ক্লিন করবে, স্নো যারা আগে করে নেই, নতুন বাড়ি কিনছে, তাদের একটু সাবধান হয়ে ক্লিন করা উচিত। কারণ হলে হঠাৎ ক্লিন করলে দেখা গেল আর আজকাল আইসটা কিন্তু পিছলে অনেকে পড়ে যেতে পারে, পড়ে যে পিছনে পাছা ভাঙবে অথবা হাত ভাঙবে। সেই হিসাবে অনেকে সাবধান থাকতে হবে এবং যাদের হার্টের সমস্যা আছে তারা আইস ক্লিনের ব্যাপারে খুব কেয়ারফুল থাকবে। হ্যাঁ, খুবই সাবধান হয় ক্লিন করার জন্য। আর করার আগে কিছুটা এক্সারসাইজ করে নেওয়া উচিত যাতে শরীরটা একটু রক্ত চলাচল করে তারপরে। আর যারা এখনো ভ্যাকসিন নেন নাই, এখনো ভ্যাকসিন নেওয়া উচিত। কারণ হলো এবারকার ভ্যাকসিনে কিন্তু FDA বলতেছে এটা কিন্তু পুরো স্ট্রেনগুলো কভার করবে না, তা তবুও মন্দের থেকে ভালো কিছুটা ভালো হবে। তাই এখনো কিন্তু ভ্যাকসিন নেওয়া উচিত সবাই, অ্যাডাল্ট বাচ্চাদের।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব শাহাব আহমদ, থ্যাংক ইউ প্রফেসর নকিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আই নো ইউ আর ভেরি বিজি পারসন, বাট এই বিজনেসের মধ্যেও আপনি যে আমাদের সময় দিয়েছেন এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। থ্যাংক ইউ জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। আমি জানি না আপনি কোথায় আছেন, আপনি গ্রিনল্যান্ডে নাকি না কোথায়, আপনি ঠিক বুঝতে পারছি না, কারণ আপনার পিছনে যে গ্রিনল্যান্ডে সবুজ নাই, এখন আপাতত যাবো, সেখানে একটু না, মানে সময় আপনার লাগছে। প্রিয় লোক তো গ্রিনল্যান্ডের উপর একটা চোখ আছে, এই জন্য আপনি আগে ওখানে চলে গেলেন, এই জন্য একটু একটু সময় লাগতেছে, বাট আপনাদের নিয়েই যাবো। কিন্তু ইব্রাহিম ভাই, আপনার এই বাচ্চাকে আপনি কি করে ঠান্ডা থ্যাংক ইউ সো করবেন? মাচ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।